পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের অত্যাধুনিক সি প্যালেস হোটেলের এই বলরুমে আমরা বার্ষিক পিএইচডি কনফারেন্স শুরু করতে যাচ্ছি। সুধীমণ্ডলী, এবারে বার্ষিক পিএইচডি কনফারেন্স এর শুভ উদ্বোধন, আর শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য এই মুহূর্তে মঞ্চে আহ্বান করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, চেয়ারম্যান ডেস্টিনি 2000 লিমিটেড, জনাব আলহাজ মোহাম্মদ হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ডেস্টিনি সেল সেন্টার কর্তৃক আয়োজিত আজকের পিএইচডি কনফারেন্স 2010 এর বিসমিল্লাহ বলে শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং সকলকে আহ্বান করছি আজকে প্রোগ্রামটি উপভোগ করার জন্য এবং আজকের প্রোগ্রামটি সবার জন্য আনন্দময় হবে বলে আশা করছি। ধন্যবাদ সকলকে। তো এই মুহূর্তে স্বাগত বক্তব্য, আর স্বাগত বক্তব্য নিয়ে আসছেন ডেপুটি ডিরেক্টর মার্কেটিং ডেস্টিনি 2000 লিমিটেড, জনাব জসিমউদ্দিন রানা। বড় বড় স্বপ্ন দেখে বড় বড় কাজ যারা করেছে, কাজ যারা শুরু করেছে, কাজ যারা শেষ করতে যাচ্ছে, তারা হচ্ছে ডেস্টিনি 2000 লিমিটেডের সম্মানিত ডিস্ট্রিবিউটর বন্ধুরা। আমরা শুধু বড় বড় স্বপ্ন দেখি না, আমরা বড় বড় স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য কাজ শুরু করেছি এবং সেই কাজ শুরু করার মধ্য দিয়ে আমাদের ব্যক্তিগত একটা সত্তা তৈরি হয়েছে, একটা মূল্যবোধ তৈরি হয়েছে, যেটাকে অনেকে অনেকভাবে দেখেন। আমি শুধু এটা জানাই, আমরা অনেককে কুর্নিশ করতে জানি না, আমরা অনেককে বাহবা দিতে জানি না, অহেতুক তেল মারতে জানি না, কারণ আমরা একটা জিনিস বিশ্বাস করি, আমরা নীতি, নৈতিকতা এবং দেশপ্রেমের মাধ্যমে আমরা কাজ করছি। সুতরাং আমরা কারো লাইনে দাঁড়াই না, আমরা যেখানে দাঁড়াই সেখান থেকে লাইন শুরু হয়। মাই লাভ বাংলাদেশ, মাই লাভ ডেস্টিনি। আসবেন ট্রেনিং পরিচালনার জন্য উপব্যবস্থাপনা পরিচালক ডেস্টিনি 2000 লিমিটেড, জনাব মোহাম্মদ গফরানুল হক। আমি ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ এ পিএইচডি অ্যাজ এমএলএম লিডার, অর্থাৎ স্পেসিফিক হাজার রকমের লিডারশিপ আছে। আমরা স্পেসিফিক যেই জায়গায় বসে আমরা বড় ভিশন দেখছি, যেই প্ল্যাটফর্মে বসে আমরা আমাদের অনেক বড় একটা কমিটমেন্ট থ্রো করেছি, সেটার জন্য আমাদের কিছু কাজ আছে। সেই এমএলএম লিডার হিসেবে আমাদের রেসপন্সিবিলিটি কি, দায়িত্ব কি, সেটা মনে হয় আমি ট্রেনিংও বলবো না, আমি বলবো কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যে আমাদের যেই জিনিসগুলি আমাদের মনে রাখতে হবে, এই জিনিসগুলি আমি একটু তুলে ধরতে চেষ্টা করছি। যে 7টা পয়েন্টের আলোকে আমি জিনিসটা তুলে ধরতে চাচ্ছি। প্রথমেই যে সেলফ ডেভেলপমেন্ট, কোনো এটার মানে বাইপাস করার কোনো সুযোগ নাই, নিজেদেরকে তৈরি করতেই হবে। অনেকে আমরা যখন অনুভূতি ব্যক্ত করতে আসি বলে যে আমার কোনো যোগ্যতা ছিল না যে আমি এখানে এসে কথা বলার, অনুভূতি ব্যক্ত করার, এতগুলি মানুষের সামনে আপনাদের সামনে কথা বলার এই প্ল্যাটফর্মে আমাকে সেই যোগ্যতাটা করে দিয়েছে, তাই তো? তাইলে সেটাই কি? সেটি হলো ডেভেলপমেন্ট, নিজের ডেভেলপমেন্ট। কন্টিনিউয়াস যদি আমরা নিজেদেরকে ডেভেলপ করার জন্য আমরা সচেষ্ট না হই, তাহলে কিন্তু আমরা অনেক পিছনে থেকে যাব। আমি প্রথমে পয়েন্টটা লিখেছি কন্টিনিউয়াস ট্রেনিং, যেটা নিয়ে আর কোনো কথা বলার দরকার নেই, আপনারা নিজেরও জানেন। ট্রেনিং আমাকে বলতো আগেই, ঠিকঠাক কি? আমি বললাম একটাই, ট্রেনিং, ট্রেনিং অ্যান্ড ট্রেনিং, আর কিচ্ছু না। এবং ব্যবসাটা বুঝা মানে করার দরকার নাই, এই ব্যবসাটা করা লাগে না, এই ব্যবসাটা বুঝার বিষয়। আপনি বুঝতে শুধু থাকেন, করাটা বাই প্রোডাক্ট হিসাবে আপনার পিএইচডি ডায়মন্ডশিপ বেরিয়ে যাবে। আপনি করার দরকার নাই, বুঝাটাই হলো আসল কাজ। ব্যবসাটা শুধু বুঝার, আপনি শুধু বুঝেন, ভিতরে ঢুকেন, এটার বিউটি দেখেন, এটার ইনার রিয়েলিটি দেখেন, এটাকে বিশ্লেষণ করেন, তাহলে কিন্তু আপনার করাটা হয়ে যাবে। করাটা আপনার করা লাগবে না, করাটা হবে বাই প্রোডাক্ট। হয়তো এখন অনেকের এটা ধরবে না মাথায়, বাট এটাই সত্য। যেটা আমি বলবো, যদি যারা ডায়মন্ড হয়েছে তাদের সাথে জিজ্ঞাসা করেন, এবং ডায়মন্ডের সাথে যারা ট্রেনার ছিল তাদের সাথে কথা বলে দেখবেন, মানে এই কথাটার যথার্থতা কতটুকু, তারা বলবে, তারা আপনার কথাটাকে অ্যাটাস্টেড করবে। রিডিং হ্যাবিট ডেভেলপ করতে হলে আপনাকে আপডেটেড ইনফরমেশন লাগবেই। এবং আমিন ভাই সবসময় বলে 2টা বইয়ের কথা, আমি ওই 2টার কথাই এখনো বলবো। ইউ ক্যান উইন। আমি 1999 সালে প্রথম আমাদের লায়ন্সের একটা ট্রেনিংয়ে আমি কলকাতায় ট্রেনিংটা করেছিলাম, এবং শিবখেরা নিজে সেই ট্রেনিংটা করেছে, আমি এটাকে দেখেছিলাম। এবং ইউ ক্যান উইন বইটা উনি কিন্তু আমাকে অটোগ্রাফ দিয়ে বইটা দিয়েছিলেন। মানে এটার মতো চমৎকার বই আসলেও নাই। মানে যে ভিতরে যদি আপনি বারবার যদি এটা একেবারে মানে হাফিজের মতো, হাফেজরা যেভাবে কোরআন মুখস্থ করেন ঠিক এভাবে যদি করে ফেলতে পারেন, এত পৃষ্ঠার এত নম্বর আয়াত ঠিক এভাবে যদি ধরতে পারেন, রপ্ত করতে পারেন কিছু জিনিস, তাহলে অনেক সহজ হয়ে যাবে আপনাদের সকল কিছু। ওন বিজনেস ডেভেলপমেন্ট, মূল কথা হলো যে যত কিছুই বলি, আমি বলি যে আগে হলো যে আমার সিআইডিটাকে এস্টাবলিশমেন্ট খুব দরকার।
যত কিছু করি ফোকাস কিন্তু ওই জায়গায় চলে আসতেছে। যাই বলি সবাই ডায়মন্ড হয়েছে কি দিয়ে, আমার সিআইডি দিয়ে। তাই ওন বিজনেস ডেভেলপমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই লিডার হিসেবে আপনার এবং যাদেরকে আপনি লিড দিচ্ছেন তাদেরকে এই জায়গাটাই বেশি ফোকাস করতে হবে, যে তার বিজনেস ডেভেলপমেন্টে ভিশনটাকে তার ক্লিয়ার করতে হবে। আপনাদের ভিশন কি? ক্রাউন অ্যাম্বাসেডর। আপনারা যারা আছেন অন্তত 2011 সালের ডিসেম্বরে সবাই ডায়মন্ড এই হলের। তাহলে এই ভিশনটাকে আপনাকে ক্লিয়ার করার জন্য এখানে ডাকানো, যেটা বলছি যে একেবারে দিগন্ত চড়া আকাশের কাছে আসছেন, একেবারে কি বলা হয় যে সমুদ্রের বিশালতার কাছে আসছেন। এখানে যে ভিশনটা বড় করেন, সেই ভিশনটা ক্লিয়ার করেন আজকে যে আমি এটা হব। টিম রেসপন্সিবিলিটি। প্রথমে আমি লিখেছি ট্রি অ্যানালাইসিস। দেখেন আপনারা যারা পিএইচডি, ট্রিটাকে একটু অ্যানালাইসিস করবেন। আপনি নিবেন, আমাকে অনেকে বলে একদিন বলতেছে বস এই ট্রি তো অনেক লম্বা, একদিকে তো ডায়মন্ডও আছে, কিভাবে অ্যানালাইসিস করবো? আমি বলছি ঠিক আছে, অসুবিধা নাই, যেখানে আপনার সমস্যা সেই দিক দিয়ে লেফট হ্যান্ড রাইট তাদের ট্রি উঠেই জোড়া দেন। 10টা ট্রি নেন আপনার লিঙ্কের, তখন দেখুন ছোট হয়ে গেছে, 10 পাতা হবে। ট্রিটাকে অ্যানালাইসিস করেন কারা এখানে বসে আছে। এই ট্রি অ্যানালাইসিস হলে যেমন প্রথমে যে কাজটা করতে হবে, অ্যানালাইসিসটা করতে হবে যে এখানে কারা। অনেকের বলে না এক সাইড সবার এক সাইড হলো বিল্ড আর এক সাইডে সমস্যা। এই যে এক সাইড বিল্ড দেখেন না, এখানে কতগুলি লোক আছে, কারা আছে এবং তারা কারা কিভাবে আছে, তারা ইনঅ্যাক্টিভ আছে। এই তাদেরকে আমরা খামাখা আমরা নতুন পিছনে পিছনে দৌড়াই, কিংবা ক্রস লাইন থেকে আমি বিশাল লিডার, আমার গ্রুপ অনেক বড়, আমাদের অনেক প্রজেক্ট আছে, আমরা ক্যাপেবল, আমাদের এত কিছু আছে, আমরা এত সাপোর্ট দিতে পারি, খামাখা আরেকটা টিম থেকে আনার চেষ্টা করেন। কিচ্ছু দরকার নাই, শুধু একটু ট্রিটাকে অ্যানালাইসিস করেন ওখানে কত যে পড়ে আছে। কারণ তার যে ইন্ডেক্সটা আছে এক সাইড হয়েছে আর এক সাইড হয় না, মানে কি ওই লোকটার টোটাল যে কমিউনিকেশনটা পড়ে আছে ওইটাকে সাপোর্ট দিয়ে আপনি উঠে আনেন, তাকে বিল্ড করেন। সেটা হলো আপনার পার্মানেন্ট একটা বিল্ডিং। কখনো যদি আপনি লিডারশিপ ধরে রাখতে চান, কোনোদিন ডাউনলাইন থেকে কোনো ইললিগ্যাল অ্যাডভান্টেজ নেবেন না, যে কোনো উপায় হোক। এটা আপনারা বুঝেন, আমি ওই দিকে যাচ্ছি না, কি ব্যাখ্যা দিতে চাচ্ছি এটা আপনারা জানেন। কোনো ধরনের যেটা আপনার সেন্সে আসবে যে কোনো ধরনের ইললিগ্যাল কোনো অ্যাডভান্টেজ কোনো ডাউনলাইন থেকে আমরা নেব না। যদি নেন তাহলে ওর কাছে আপনি ছোট হবেন, ছোট হলে আপনার লিডারশিপের অনেক ফাটল ধরবে। কোম্পানি রিলেটেড আন্ডারস্ট্যান্ড অবজেক্টিভ অ্যান্ড ভিশন। যেই কোম্পানিটা আছে আমরা অনেক কিছুই আমরা জানি না, অবজেক্টিভটা আমরা বুঝতেছি না। আমিন ভাই বারবার ওনার বড় বড় ভিশন তুলে ধরে, এটা আমরা ড্রিমের উপর দিয়ে চালাই দিই আর বলি যে ইয়েস, কিন্তু বুঝতেছি না যে আমি বারবার বলি যে 1 কোটি লোককে আমরা কর্মসংস্থানে আনবো, কিভাবে আনবো? এটা একটা সামগ্রিক একটা অ্যাপ্রোচ, নট অনলি এমএলএম দিয়ে। যদি এমএলএম দিয়ে করা হচ্ছে কোনো সমস্যা নাই, তাহলে আরো কি করব আমরা? অন্যান্য যে কোম্পানিগুলি আছে, এই যে আমরা কোঅপারেটিভ করছি, বিভিন্ন প্রজেক্ট আমরা করতেছি, এই যে আমরা অ্যাগ্রো ইন্ডাস্ট্রি করছি, 20 লক্ষ কৃষককে সম্পৃক্ত করার আমরা প্ল্যান করেছি, এই যে আমরা টি প্ল্যান্টেশন করেছি, অলরেডি 13-14 লক্ষ লোককে আমরা এর থেকে বেনিফিট দেবো। এই যে জিনিসগুলি প্রজেক্টগুলি সব চালু হলে কত লোক এখানে ইনভলভ হবে। এই যে 20টা কোম্পানি তৈরি হয়েছে সামগ্রিকভাবে, সাপোর্ট কিন্তু প্ল্যাটফর্ম ডেস্টিনি 2000 লিমিটেড। এবং অনেক পণ্য আমরা বানাবো, আপনারা বানাবেন, সেটা সাপোর্ট দিবে ডেস্টিনি 2000 লিমিটেড। আমি এরকমও প্ল্যান করছি, আমিন ভাইয়ের সাথে কথা বলেছি, সকল ডায়মন্ড পারলে পিএইচডিরাও নিজ এলাকায় কি করবেন, ক্ষুদ্র কিংবা মাঝারি শিল্প কোনটা করলে সুবিধা হয় সেটাই করার জন্য আপনি চেষ্টা করবেন। আপনি যে বড় হচ্ছেন, আপনার যেই প্ল্যাটফর্ম শক্ত করছেন, লিডার হচ্ছেন, এটা কিন্তু একটা সামগ্রিক কন্ট্রিবিউশন, কর্মকাণ্ডের রেজাল্ট কিন্তু ওইটা। নট অনলি আপনি সিআইডি দিয়ে কোনো কিছুর সাথে সম্পৃক্ত না থেকে আমি ডায়মন্ড হয়েছি, অথচ সেই ডায়মন্ড হইলে আমি আপনার অনুভূতি শুনতে হয়তো আমার ভালো লাগবে না, যদি আপনাকে সামগ্রিক কর্মকাণ্ডের সাথে আপনার সম্পৃক্ততা না দেখি। এটা আপনি বুঝবেন, আপনি তখন অনেক পেছনে থাকবেন, অনেক কিছুতে আপনি পেছনে থাকবেন। চ্যারিটি ইভেন্ট, এই যে আমরা কম্বল বিতরণ করেছি, যখন যে এলাকায় যাচ্ছে আপনাদের, কিন্তু আমরা অন্য জিনিস করি। বস আমার এলাকায়, আমার গ্রাম, দেখে যে ওই গ্রামে শীতে নাই, ওখানে কম্বল দিতে হবে, এখানে কম্বল দিতে হবে। আরে আমরা বলছি উত্তরবঙ্গেতে সব মরতেছে, আমরা ওখানে কম্বল দেবো না? বস আমার এখানেও দিতে হবে, যেখানে সেখানে শার্ট গায়ে দিয়ে হাঁটে ওখানে কম্বল লাগবে। কারণ হলে আমি দেবো, কারণ আমি যে একটা কিছু এটা বুঝাইতে হবে। এই কাজটা কখনোই করবেন না, বরং সুচারুভাবে সঠিকভাবে। কারণ আমরা সবারই তো কম্বল দরকার ছিল প্রায় 2 কোটি, তো আমরা দিয়েছি 40,000। এখন নিশ্চয়ই আমরা সব কভার করতে পারবো না। আমাদের আঙ্গিকটা যেভাবে চিন্তা করেছি, একটা কমিটি বানিয়েছি, তারা যেভাবে চিন্তা করেছে সেটাকে আপনাকে মেনে নিতে হবে। তারপর বহু অনুরোধ, বস এখানে দিতে হবে, ওখানে দিতে হবে, এই জিনিসগুলি করবেন না। এই চ্যারিটি ইভেন্টগুলিকে সম্পৃক্ত থেকে আমরা ফাউন্ডেশনের অধীনে কাজগুলি করব, সেখানে আপনার সার্বিক সহযোগিতা থাকতে হবে। অ্যাটিটিউড ডেভেলপমেন্ট, ওটা নিয়ে আমি আর কথা বলবো না। সব অনেকে বলে কি আমাকে অ্যাটিটিউড শিখাতে হবে, তো এটা নিয়ে আর কথা বলছি না, বহু ট্রেনিং পেয়েছেন। আমি শুধু এটুকু বলবো,
অনার লিডার্স। আমি এভাবে বলি, যার কাছে যেতটুকু আপনি পেয়েছেন আজীবন তার কাছে অতটুকুর জন্য আপনাকে কৃতজ্ঞ থাকতে হবে। যদি না থাকেন কোথাও না কোথাও গিয়ে আপনি ঠেকবেন। রেসপেক্ট কোম্পানি পজিশনস, ম্যানেজার থেকে শুরু করে যেই পজিশনে আসুক, যে এক্সিকিউটিভটা দেখেন, অনেকে বলে, আমি কি দেখেন আমাকে একদিন এরকমও বলছে, বস আমি কমিশনটা নিতে গিয়ে যা অবস্থা দেখছি ইচ্ছা করছে বাম হাতে একটা থাপ্পড় মারতে, অথচ সে এমবিএ করে তারা জয়েন করেছে মাত্র ৬,০০০ টাকা বেতনে চাকরি করে, বাট সে এমবিএ করেছে। যিনি বলেছে উনি সিম্পল গ্র্যাজুয়েট। তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? এক্সিকিউটিভ তাকে আপনি ওই মূল্যায়নটা করেন নাই। ঠিক যে আঙ্গিকে হোক, কোম্পানি পজিশনস আপ টু চেয়ারম্যান, আপ টু কোম্পানি প্রেসিডেন্ট পর্যন্ত আপনারা সেই ম্যাচুরিটি আছে কিভাবে কার্টিসি এবং তাকে রেসপেক্টটা করতে হবে। একজন জিএম বললো যে অনেকভাবে এটা মিলাতে চেষ্টা করে, গাম্ভীর্যতা কোনোদিন আনবেন না। এটা যদি আনেন যে একজন জিএম বলতে পারেন না যে জিএম বেতন পায় ৪০,০০০, আমি তো এটা 1 উইকের ইনকাম না, ওটা দিয়ে মাপবেন না। এবং অনেকে আমরা এটা মাপি। তাই আমার অনুরোধ থাকবে এটা কখনো করবেন না। কোম্পানির যে পজিশনে আছে প্রেসিডেন্ট পর্যন্ত, সে আঙ্গিকে আপনাদের নিজের চিন্তা চেতনা বুদ্ধি বিবেক খাটিয়ে সবাইকে সম্মান করবেন যার যার অবস্থানে। দেন রিলেশনশিপ লোকাল গভর্নমেন্ট মেশিনারি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সবসময় বলেছি, এখন আবার নতুন করে বলি, আমরা এই 1,000 লোক কিন্তু সারা বাংলাদেশে রিপ্রেজেন্ট করছি নাকি? আমরা বিভিন্ন সময় বিভিন্ন কিছু আমরা অবস্ট্রাকল বলি আর চ্যালেঞ্জের মোকাবেলা হই, সেখানে অনেক সময় লোকাল অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশনের সাপোর্ট পাই না অনেক কারণে, এবং এগুলি আমাদের অনেক কর্মকাণ্ড বা ভুল কাজ করার কারণে। কারণ আমার নিজের থানায় আমি দেখেছি, আমি বহুবার সাংবাদিক ফেস করেছি, উপজেলা চেয়ারম্যান ফেস করেছি, ইউনো ফেস করেছি, অনেক ফেস করেছি। কারণ যেই কারণে উনি বিরূপ প্রতিক্রিয়া প্রদর্শন করছে সেটা আমাদের অ্যাক্টিভিটির কারণে, উল্টাপাল্টা জয়েন করে উল্টাপাল্টা কথা বলে টাকা নিয়ে আমার থানার সমাজ কল্যাণ অফিসারকে টার্বো সেন্টার করে দিয়ে টাকা নিয়ে এসে আজ পর্যন্ত যায় না। আর এরপর তার পিভিসি কার্ডটা পর্যন্ত দেওয়া হয়নি ওই সময়ের। আমি বিশ্বাস করি এই জিনিসগুলোর যে কথাগুলি বললাম, যদি এগুলিকে একটু লালন করতে পারি তাহলে সবার মধ্যে যে জিনিসটা আসবে সেই জিনিসটার নাম হলো একটা প্লিজেন্ট পার্সোনালিটি। এটা বলবেন যে এটা কেমন, এটা ব্যাখ্যা দেব না, শুধু বুঝাবো এরকম যেটার কারণে আপনার প্রতি মানুষের সমীহ তৈরি হবে, শ্রদ্ধাবোধ তৈরি হবে ভিতর থেকে। এটা আপনি বুঝেন। যেমন জেনারেল হারুনকে দেখলে যেরকম সম্মান তৈরি হয় ভিতরে, রফিকুল আমিনকে দেখলে যেরকম সম্মান তৈরি হয়, মিস্টার হোসেনকে দেখলে যেরকম সম্মান ভিতরের থেকে আসে, ঠিক এই ধরনের একটা প্লিজেন্ট পার্সোনালিটি খুব দরকার লিডারশিপের জন্য। আর এমএলএম এর ক্ষেত্রে এটা আরো বেশি প্রয়োজন। তো আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে আজকের ট্রেনিং পরিচালনা করার জন্য দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ নেটওয়ার্কার, ব্যবস্থাপনা পরিচালক ডেস্টিনি 2000 লিমিটেড, জনাব মোহাম্মদ রফিকুল আমিন। অ্যাকচুয়ালি আমাদের টার্গেট হচ্ছে আপনাদেরকে ডায়মন্ড বানানো, আর কিছু না। এবং ডায়মন্ড কিন্তু আপনাদের একেবারে নাকের কাছাকাছি চলে আসছে, শুধু সূত্রটা খুঁজে পাচ্ছেন না আর কি, যে ডায়মন্ড হতে পারতেছি না কেন। আমার মনে হয়, আমি গ্যারান্টি দেবো না, শুধু অনুমান করে বলতে পারবো যে আমার মনে হয় যে আপনারা যারা এখনো ডায়মন্ড শিপের থেকে দূরে আছেন, একটা প্রধান রোগ থাকতে পারে যে আপনাদের কারো কারো ড্রিম হয় নষ্ট হয়ে গেছে অথবা ড্রিমটা কনফিউজ হয়ে গেছে, ড্রিম নিজেই কনফিউজ হয়ে গেছে। তো আজকের যে এই প্রয়াসটা, এই যে উদ্যোগটা, এটা কিন্তু আপনাদের ড্রিমকে রিভিল করার উদ্দেশ্য ছাড়া আর কিছু না। কারণ আমি জানি যে কথাগুলো আমরা বলতেছে সবাই, এই কথাগুলো আপনার জন্য সবই পুরনো। আপনারা যারা পিএইচডি আছেন তাদেরকে নতুন করে মার্কেটিং প্ল্যান দেখানোর কিছু নাই, তাদেরকে নতুন কৌশল কিছু দেখানোর কিছু না, কৌশল সব আপনাদের জানা আছে। নতুন করে স্বপ্ন দেখানোটা শুধু বাকি আছে। কেউ যেন আপনাদের স্বপ্ন চুরি করতে না পারে, খুব সাবধান থাকতে হবে। অনেক উচ্চ পর্যায়ে গিয়েও কিন্তু স্বপ্ন চুরি হয়ে যায় ছোট্ট খাট্ট একটা ঘটনা দিয়ে। আপনারা আপাতত যে কাজটা করবেন না সেটা হচ্ছে এই স্টেজে এসে কোনো ট্রেডিশনাল ব্যবসায় পিএইচডিরা জড়িত হবেন না। কারণ আপনার কিন্তু সামনে অনেক বড় কাজ। আপনি চাকরি করেন, ঠিক আছে, আপনার যদি চাকরি থাকে চাকরি করেন, চাকরি ছাড়তে আমি কখনো বলি না, বাট নতুন কোনো ট্রেডিশনাল ব্যবসা আপনারা অনেকেই কিন্তু খুব বেশি উৎসাহী হয়ে, যাদের এখন যে সমস্ত পিএইচডিরা ডায়মন্ড থেকে পিছিয়ে আছেন, আমি জানি তারা কেন দূরে আছেন, তারা অনেকে কতগুলো ব্যবসার মধ্যে জড়িত হয়ে গেছেন যে ব্যবসাগুলোর সম্পর্কে আমার কোনো রিকমেন্ডেশন নাই। এরকম হচ্ছে, কেউ দোকান দিচ্ছে, কেউ জমি কিনতেছে, কেউ রিয়েল এস্টেটের ব্যবসা আলাদা করে করতেছে, কেউ নায়ক হইতেছে, কেউ সিনেমা বানাইতেছে। অ্যাকচুয়ালি তার কিন্তু কাজ শেষ হয়নি,
সে এখনো কিছুই করে নাই, কিন্তু মাঝপথে সে অন্য জিনিস লাগাই নিছে, এবং এটা অত্যন্ত মারাত্মক ক্ষতিকর বলে দিলাম, অত্যন্ত মারাত্মক ক্ষতিকর। আপনি যদি এই সময় যদি নতুন কিছু আপনার ক্যালেন্ডারে যোগ দেন, আপনাকে আর ট্রেনিং দিয়ে কোনো লাভ নাই, ডায়মন্ড হওয়া খুবই টাফ। তো আমরা যে জিনিসটা বলতে চাচ্ছি, কোম্পানি কিন্তু টোটালি ফোকাস করতেছে যে আমরা যে 2012 সালের মধ্যে একটা টার্গেট সেট করছি, আমরা কিছু কথা বলছি, জনগণের কাছে আমাদের কিছু কমিটমেন্ট ছিল, আছে, যেগুলো আমাদেরকে পূরণ করতে হবে। এখন আমরা আগে আপনারা এবং আমরা মিলে আগে ইন্ডিভিজুয়াল ড্রিম দেখতাম। আপনি স্বপ্ন দেখতেন আপনি সিলভার হবেন কবে, তারপরে পিএইচডি হবেন কবে, ডায়মন্ড হবেন কবে। এখন আমাদের স্বপ্নটা কত বড় হয়ে গেছে জানেন, এখন আমরা দেশকে নিয়ে স্বপ্ন দেখি। এবং এই আহ্বানটাই আমি জানাবো যে চলেন আমরা সবাই মিলে এখন দেশটাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করি, কারণ দিস ইজ দ্য রাইট টাইম টু থিঙ্ক অ্যাবাউট আওয়ার কান্ট্রি। এখন কিন্তু দেশকে নিয়ে স্বপ্ন দেখার চলে আসছে, সময় চলে আসছে। তাই আমি সে আহ্বান জানাবো যে চলেন আমরা সবাই মিলে আমরা দেশকে নিয়ে স্বপ্ন দেখি, এবং সেই স্বপ্নের প্রয়াস ধরে কোম্পানির কতগুলো কমিটমেন্ট আছে। আপনাদের মনে আছে যে আমরা যখন কর্পোরেট স্বপ্নগুলো শেয়ার করছিলাম, তখন আমাদের প্রথম কর্পোরেট স্বপ্ন ছিল যে আমরা 2009 সাল শেষ হওয়ার আগে, মানে ডিসেম্বরের মধ্যে আমরা অনলাইন ডাটা এন্ট্রি সিস্টেম চালু করব, কাস্টমার সার্ভিস। আমরা কিন্তু এই কাজগুলো করেছি অলরেডি। এখন আসেন শুরু করবেন কি দিয়ে? অনেক প্রোডাক্ট আছে। আমার থেকে যদি জানতে চান, রিকমেন্ডেশন হচ্ছে নাম্বার 1, 99% কেসে আমি আপনাকে রিকমেন্ড করব স্টার্ট উইথ দ্য ট্রেনিং প্যাকেজ। কারণ আমি জানি ডেস্টিনিতে এ পর্যন্ত যতজন লোক জয়েন করছে, শতকরা 99 জনই বলবো, 100 ইচ্ছা করে বলবো না, কারণ হয়তো 100 জনই, শতকরা 99 জনের উদ্দেশ্য কিন্তু টাকা কামাইতে আসছে। কেউ যদি বলে যে এখানে আমি পণ্য কিনতে আসছি, আমার মনে হয় আমাকে কনভিন্স করা আপনাদের জন্য টাফ। শতকরা একজন পাওয়া যাবে যে সত্যি পণ্যটা কিনতে আসছে, 99 জন আসছে টাকা কামাইতে। তো এই কথাটা যদি সত্যি, তার মানে কি সে নিজে এটাকে ক্যারিয়ার হিসেবে নিছে। আর ক্যারিয়ার হিসেবে নেওয়া মানে তার ক্যারিয়ারটা কেমনি বিল্ড হলো, তার যদি ট্রেনিং টুলসে না থাকে। তাই সবচেয়ে আমি এই পর্যন্ত যতজন লোকের আমি পার্সোনালি জয়েন করাইছি, প্রত্যেকেরই কিন্তু আমি ট্রেনিং প্যাকেজ দিয়ে জয়েন করাইছি। যখন তারা আমাকে বলছে আপনাদের নাকি কি একটা শেয়ার আছে, আমি বলছি তাহলে টার্বো নিতে হবে। বলে তার মানে? আমি বলছি একটা নেবেন ট্রেনিং প্যাকেজ, 2টা দেবো শেয়ার প্যাকেজ। যদি টার্বো নিতে যদি আপনি রাজি থাকেন, তাহলে আমি আপনাকে শেয়ার কিনতে দেবো, নাহলে আমার সাথে ব্যবসা করতে হলে আমি শেয়ার টেয়ার কিনতে দেবো না, আমি কিনতে দেবো ট্রেনিং প্যাকেজ। কারণ আমি জানি আপনাকে বিষয়টা জানতে হবে। আমি খুব ব্যস্ত লোক, আমার পক্ষে আপনাকে ফলো আপ করার ট্রেনিং দেওয়া একেবারেই সম্ভব না। আমি ম্যাক্সিমাম যেটা পারবো এখন 1 ঘন্টা সময় দিতে পারবো। এই মুহূর্তে আমি বলছি, এই মুহূর্তে 1 ঘন্টা সময় দিতে পারবো, এবং এই ট্রেনিং প্যাকেজটা কি বুঝাই দিতে পারবো। এরপরে আসসালামু আলাইকুম, আপনার সাথে আমার আর দেখা করার সময় নেই। আর আপনারা যেটা করবেন, আপনারা অনেকে ট্রেনিং প্যাকেজ বিক্রি করেন, যেই জিনিসটা মিস করে যান সেটা হচ্ছে ক্যান্ডিডেটকে সাথে সাথে ট্রেনিং প্যাকেজটা খুলে বুঝিয়ে দেন না, আর কোনোদিন বুঝানোর সময় পাবেন না। মনে রাখেন, আমি কিন্তু এই কাজটা করি, সাথে সাথে খুলে দেখাই দিই এইটার ভিতরে এতগুলা ক্যাসেট আছে, এই কাগজ আছে, এই ডায়েরি আছে। এইটাকে আমরা বিদেশে বলি কিট ওপেনিং সেশন। কিট ওপেনিং সেশন বুঝছেন তো? এটা তো একটা কিট, ট্রেনিং কিট। আপনি যদি এখন ব্যস্ত থাকেন, যদি মনে করেন এখন 10 জন লোকে কিনছে, কাকে খুলে দিবেন? তখন আপনি দরকার হলে বলেন যে ভাই সন্ধ্যার সময় আসেন অমুক জায়গায়, এই 10 জন লোক আসেন, আমি আপনাদেরকে ট্রেনিং দেবো যে কিভাবে কিটটা ব্যবহার করতে হয়। এটাকে কিট ওপেনিং ট্রেনিং বলেন। আপনার অসুবিধা কি? এই কিট ওপেনিং সেশনটা যারা মিস করতেছেন, কিটটা খামাখা কিনে দিচ্ছেন, কারণ এটাও কিন্তু বাসায় নিয়ে রেখে দিচ্ছে। তাই এই জিনিসটা মিস করা যাবে না। কিন্তু আমার রিকমেন্ডেশন হচ্ছে, যদি কাউকে আপনি 2 বছর 3 বছর ইভেন 4 বছরের ভিতরে যদি ডায়মন্ড বানাতে চান, তাহলে বেস্ট প্রোডাক্ট তাকে ধরাই দিবেন, সেটা হচ্ছে ট্রেনিং প্যাকেজ। এরপরে যদি সে শেয়ার কিনতে চায়, তখন তাকে বলেন ঠিক আছে শেয়ারের প্যাকেজ কিনেন আপনি সেকেন্ডারি, মানে পরেরটা কিনেন। কিন্তু যদি ব্যবসা করতে চান, দয়া করে এটার জন্য আসেন। আর অনেকে আছে হয়তো 1 কোটি টাকা শেয়ার কিনতে আসে, 20 লাখ টাকা শেয়ার কিনতে আসে, এটা ভিন্ন জিনিস। সে ব্যবসা করতে আসে না। এই ঘটনাটা কিন্তু খুবই কদাচিৎ। তারপরে আসছে কি কোঅপারেটিভ শেয়ার প্যাকেজ, যেটা নিয়ে আমাদের এখন তো এটা বুম, আমরা সবাই জানি। অনেকে আমাকে জিজ্ঞাসা করছে, তবে আমি একটা ধারণাও দিতে পারি আপনাদেরকে, এই প্যাকেজটা হয়তো এই ফেব্রুয়ারি মাসটার পরে শেষ হয়ে যেতে পারে। তো আমরা কি বিকল্প আনতেছি এটা নিয়ে আজকে কথা বলবো। এখন পর্যন্ত এই প্যাকেজ নিয়ে বেশ কিছু কনফিউশন বা কিছু উল্টাপাল্টা কথাবার্তা আছে, যে কথাটার আপনাদের সংশোধন করা দরকার। আপনাদের মাধ্যমে না হোক, আপনাদের ডাউনলাইন কিন্তু কথাগুলো বলে যাচ্ছে। সেই কথাগুলো কি, আমি সেই কথাগুলোতে আসতেছি।
প্রথমত তারা বলতেছে, এমনও ব্যাপার আছে যে বাজার আপনারা দেখবেন অনেক পিএইচডি খেয়াল করবেন, আপনারাও হয়তো জানেন, সেটার সাথে জড়িত কিনা জানি না, যে এইটা 200% লাভ দিবে 2020 সালে লেখে বাইর করে দিছে। ভালো কথা, আপনারা, আমি চ্যালেঞ্জ করতে চাচ্ছি না, আপনি একজনকে এরকম অতিরিক্ত হোপ দিচ্ছেন কেন যেখানে আপনি এক্সিস্ট করেন না? আপনি যেটা ঘটছে সেটা বলেন, আপনি বলেন যে এরকম ঘটছে। এখন ভবিষ্যৎটা তো ব্যবসা, এটা এক রাত্রে তো অনেক কিছু হতে পারে, আবার এক রাত্রে আপনার লোকসান হতে পারে, বাট রিয়েলিস্টিক হচ্ছে যে আপনি যদি অ্যাভারেজে যদি বছরে যদি 15% ডিভিডেন্ডও পান, বাট ইট ইজ স্টিল হায়ার দ্যান এ ব্যাংক ইন্টারেস্ট। কারণ ব্যাংক আমার মনে হয় না 15% দেয়। 10,000 টাকা আপনি কোথাও রাখলে কি 15% ইয়ারলি আপনাকে প্রফিট দেবে না ব্যাংক? ব্যাংক বোধহয় 10% দেয় আমার ধারণা, 10 থেকে 11%। আপনি ওই রেশিওটা দেখাবেন যে ভাই এই 10,000 টাকা যদি আপনি ব্যাংকে রাখতেন হয়তো আপনি পাইতেন 10%, বাট এখানে কোম্পানি দেখেন প্রথম বছর 12%, পরের বছর 15%, এখনো 15ই ধরেন, 15% করেই যদি আজীবন ধরেন তাও তো বেটার। কিন্তু আপনার উদ্দেশ্য তো এখান থেকে 15% খাওয়া না, আপনার উদ্দেশ্য হচ্ছে ইনভেস্টমেন্টটাকে সিকিউর করে একটা ব্যবসা করা। এইটা সিকিউর হয়েছে কিনা আগে আমরা আমার সাথে কনভিন্স হন, যে আপনার এই 10,000 টাকা আমি সিকিউর করতে পারলাম কিনা, এটা আগে কনভিন্স হন। যদি বলা হয় কনভিন্স, বলে এবার ভুলে যান এই পার্ট, এবার আসেন বিজনেসের পার্ট, এমএলএম এর পার্ট। তখন ওরা জিজ্ঞাসা করবে যে আসলে জিনিসটা কিভাবে কাজ করে। আপনি বলবেন যে আমাদের মূল ব্যাপারটা হচ্ছে এই সংগঠনটা কেবলমাত্র ডেস্টিনির সাথে সম্পৃক্ত কর্মকর্তা, কর্মচারী, ক্রেতা পরিবেশকের জন্যই সরকার অনুমোদন দিছে। এরা ছাড়া কেউ এটা শেয়ার কিনতে পারবে না, এবং ন্যূনতম একটা শেয়ারের দাম হচ্ছে 500 টাকা। এখন আপনি যদি আমাদের এখানে এই শেয়ারটা কিনতে হয়, আপনাকে কোনো একটা স্ট্যাটাসে আসতে হবে। তো আমি আপনাকে যে স্ট্যাটাসটা এখন এই মুহূর্তে বানাবো সেটা হচ্ছে আপনাকে আমাদের একটা ক্রেতা বানাবো, রেজিস্টার্ড ক্রেতা বানাবো। কিভাবে? আপনার যদি আমি 25 পয়েন্টের প্রোডাক্ট একটা কিনাবো, দেখেন এই যে কিনলাম, তার মানে কি আপনি 25 পয়েন্টের প্রোডাক্ট কেনার পর আপনি ক্রেতা হলেন। এবার আপনি এনি অ্যামাউন্ট অফ শেয়ার কেনার আপনার আপ টু বলে দিবেন, আপ টু এত কোটি টাকা বলবেন। নিয়ম হচ্ছে কোঅপারেটিভে যত টাকার অথরাইজ ক্যাপিটাল থাকে তার 12.5% বেশি একজন লোক কিনতে পারে না। তো যেহেতু আমাদের 300 কোটি টাকা, তো ধরে রাখেন আপ টু 37 কোটি টাকা পর্যন্ত কিনতে পারবেন, এর বেশি কিনতে পারবেন না একজন লোক। তা এখন 500 টাকা শেয়ারে কি বেনিফিট? বলে এই বেনিফিটটা হচ্ছে ব্যতিক্রম, অন্য কোঅপারেটিভের সাথে যেটার কোনো মিল নাই। অন্য কোঅপারেটিভে আপনার কাছে 500 টাকার হয়তো শেয়ার বেচতেছে, আপনাকে একটা লাভ দেবে বছরে। বাট আমার কোম্পানি যেটা করছে, যেহেতু আমাদের আরো কোম্পানি আছে, মাল্টিপল কোম্পানি আছে, সেখানে প্রমোশনাল একটা ইনসেন্টিভ আপনাকে দিতে রাজি হচ্ছে। সেটা হচ্ছে 500 টাকার একটা শেয়ার কিনলে আপনাকে একটা 25 পয়েন্টের দিবে, ইনসেন্টিভ দিবে। তাহলে আপনার এই শেয়ারটা কিনতে হলে প্রথমে কি দরকার? 25 পয়েন্টের পণ্য ক্রয় করা আবশ্যক। তারপরে আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি, আমি এই প্রোডাক্টগুলো দেখাচ্ছি কিন্তু ওই যে একটু আগে যেটা বলছিলাম, যে আমি কিন্তু এখন পর্যন্ত কর্পোরেট ড্রিম 1-এর মধ্যে আছি, যে আপনি যদি অনলাইন ফ্যাসিলিটিটাকে ব্যবহার করতে চান তাহলে যে সমস্ত প্রোডাক্টগুলো হচ্ছে হাই ডিমান্ড বা যেগুলোকে বলবো আমি প্রিমিয়ার প্রোডাক্ট, তার মধ্যে এই তৃতীয় প্রোডাক্টটা হচ্ছে কি নাইজেলার। এইটার আপনার 6,000 টাকার ভিতর আপনি জয়েন করতে পারতেছেন। এরপরে আমাদের নতুন সিস্টেম যেটা আপনারা জানছেন ইতিমধ্যে, নিউ এসপিডি সিস্টেম, যেখানে ডাইরেক্ট কমিশন আছে, গ্রুপ সেলসের উপরে রয়্যালটি আছে। দ্বিতীয় কর্পোরেট স্বপ্নটা কি ছিল আমাদের? আমরা বলছি 2011 সালে 31শে ডিসেম্বর মধ্যে দেশব্যাপী 20 লক্ষ কৃষকদেরকে উন্নত প্রযুক্তি ও আর্থিক সহযোগিতা প্রদানে যৌথ কৃষি উৎপাদন করা। এটা হচ্ছে আমাদের টোটাল প্ল্যান। এখন আমরা কোন জায়গায় আছি? তাইলে আমরা গত বছর না, ঠিক তার আগের বছর প্রথম আমরা একটা আনুষ্ঠানিক করেছিলাম, এই অল্প 50 বিঘা না কতর উপরে জানি আমরা প্রজেক্ট করেছিলাম, এবং এই প্রজেক্টটার নাম দিয়েছি আমরা গোল্ডেন রাইস প্যাকেজ প্রকল্প। এখানে আমরা কি করব? হাইব্রিড ধান চাষ এবং বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করে আমরা ধান চাষ করব। এটা হচ্ছে আমাদের মূল থিম। এখন আমরা এখানে আপনাদেরকে কিন্তু একটা প্যাকেজও দিয়েছি, যে এই প্যাকেজটা আসতেছে কিন্তু আপনারা কিনতে পারবেন। যেহেতু আমরা খুব তাড়াহুড়া করতে চাই না, আমি আশা করতেছি এপ্রিল থেকে আপনাদের হাতে দিতে পারবো। এখন এখানে আমরা একটা আর্থিক সুবিধা রাখছি কিন্তু পিএইচডিদের জন্য এবং এফওদের জন্য, মানে আমি বলতে চাচ্ছি ইউসিদের জন্য এবং এফওদের জন্য খুবই লুক্রেটিভ, আমি বলবো খুবই লুক্রেটিভ একটা লাভ রাখা হয়েছে। এবং এইটা আপনার সাবসিডিয়ারি ইনকাম, এবং খুব কেয়ারফুলি কিন্তু জিনিসটাকে বুঝতে হবে। প্রথমত হচ্ছে যে আমরা এখানে কি ধরনের লাভ দেব। আমরা ধরে নিচ্ছি একজন এফও, উনি কাজ করবেন একজন ফার্মার যার 2 বিঘা করে জমি আছে এরকম 20 জনের সাথে।
তাহলে 20 জন ফার্মার সাথে এখন 20টা কিন্তু একেবারে যে ফিক্স তাও না, আমরা এটাকে প্রাইমারি হিসেবে নিচ্ছি, এক্সপেরিমেন্ট হিসেবে, যে 20 জনের বেশি নিতে দেবো না। তো 20 জন ফার্মার ধরে নিচ্ছি এভারেজে প্রত্যেকে 2 বিঘা। এখন কোনো ক্ষেত্রে যদি এমন হয় কোনো ফার্মারের 3 বিঘা আছে, কারো 1 বিঘা আছে, কিন্তু অঙ্ক বুঝার সুবিধার্থে আমরা এইভাবে দেখাচ্ছি। 20 জন ফার্মারের এভারেজে 2 বিঘা করে জায়গা হলে তাহলে আমরা কত পেলাম? 40 বিঘা। তার মানে ধরে নিচ্ছি একজন এএফও 40 বিঘার বেশি হ্যান্ডেল করা ঠিক হবে না, সে হিউম্যানলি এর বেশি হয়তো পারা উচিত না। প্রতি বিঘাতে যদি আমরা ধরি সে এক্সেস 20 বিঘা। এক্সেস কেন বললাম? আমরা কিন্তু ধরে নিচ্ছি যে বর্তমানে ওই কৃষকের জমিতে 18 থেকে 20 বিঘা ধান হয়। তো আমরা কৃষককে অফার দিচ্ছি যে বন্যা হোক, তুফান হোক, ঝড় হোক, যাই হোক আমরা তাকে 50%-এর মতো অর্থাৎ 10 মণ দিয়ে দেব। তাহলে তাকে যদি 10 মণ সিলেক্ট করা হয়, যদি 20 মণের কম হয় সেটা আমরা লায়াবিলিটি নিলাম, ক্ষতিটা আমরা নিলাম। 18 মণ হলে 8 মণ আমরা নিলাম, 10 মণ সে নিল। 16 মণ হলে আমরা 6 মণ নিলাম, সে 10 মণ নিল। আবার যদি 25 মণ হয় আমরা 15 মণ নিলাম, সে 10 মণ নিল। তাহলে 25 মণই হোক আর 16 মণই হোক, এই ঝুঁকিটা কিন্তু কোম্পানি নিচ্ছে, বেশি করার ঝুঁকিটাও কোম্পানি নিচ্ছে। এখন আমরা ধরে নিচ্ছি যে আমরা যেহেতু একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে কাজটা করব, আমাদের এক্সপেকটেশন হচ্ছে কৃষককে 10 মণ দেওয়ার পরেও আমাদের হাতে বিঘা প্রতি 20 মণ থাকবে। এটা একটা অঙ্ক করার সুবিধার্থে 20 মণটা নিচ্ছি। যেখানে দেখতেছেন আপনি এক্সপেক্টেড আপনার মাউন্টস আমি লিখছি 20, তার মানে 40 বিঘায় যদি 20 মণ করে হয়, আমরা বোধ বুঝতে পারতেছি যে একজন এএফওর আন্ডারে আনুমানিক 800 মণ ধান উৎপাদনের এক সিজনে, মানে 4 মাসের সিজনে 800 মণ ধান উৎপাদনের টার্গেট নেওয়া হয়েছে, মানে যেটা হচ্ছে গ্রস প্রফিট কোম্পানির, জিপি বলে। এখন আমরা এই জিপির উপরে সেই এএফওকে আমরা 10% লাভ দিয়ে দেবো। তাহলে কত দাঁড়াচ্ছে? 800 মণে সে কত মণ নিয়ে যাবে? 80 মণ। 80 মণের দাম যদি আপনার ধরেন একেবারে সস্তার বাজারে 400 টাকাও যদি মণ ধরেন, 400 টাকা মণ আপনি ধান জীবনেও পাবেন না। 400 টাকাও যদি ধরেন তাহলে 32,000 টাকা কিন্তু তার 4 মাসে লাভ হলো। 4 মাসে 32,000 টাকা যদি লাভ হয়, এই 32কে আপনি 4 দিয়েই ভাগ দেন, 8,000 টাকা। একটা সিলভার যদি গ্রামে বসে 8,000 টাকা যদি কোনো একটা আউটসোর্স থেকে যদি সাপোর্ট পায়, জানেন এটা কোথায় কাজে লাগাবে সে? এই 8,000 টাকার আয়টা কিন্তু প্রকৃতপক্ষে তার অ্যাভেলেবেল ব্যবসা করার জন্য যে তার একটা পকেট খরচ দরকার, যেটা সে আপনার থেকে বিভিন্ন সময় নিয়ে যেত, ছলে বলে কৌশলে আপনার থেকে সে তার পকেট খরচ নিয়ে যেত, আপনি এটার থেকে মুক্ত হইলেন, রেহাই পেলেন। সবচেয়ে বড় কথা হলো তার একটা বাইং পাওয়ার তৈরি হলো, তাকে দিয়ে আপনি অ্যাভেলেবেল ব্যবসাটা আরো দৌড়াতে পারবেন। চতুর্থ কর্পোরেট ফলো আপটা কি ছিল আমাদের? যে আমরা 6 কোটি চারা গাছ লাগাবো। ইতিমধ্যে আমার মনে হয় আমরা 1 কোটির কাছাকাছি বা 1 কোটি প্লাস করছি, কিন্তু আমাদের বড় ধরনের ড্রাইভ দিতে হবে এই বছর, কামিং বছরে, যেটা আমরা টার্গেট করেছি। এখন পর্যন্ত আমরা ল্যান্ড হান্টিংয়ে আছি এবং প্যাকেজটা আপনাদের যেহেতু জানা আছে, প্যাকেজটা আমি ডিটেলে গেলাম না। প্যাকেজটা হচ্ছে 12 বছরের 60,000 টাকা। আমরা ডেস্টিনিকে বলেছি এবং এটাও হবে, দেখবেন ডেস্টিনি কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে এখনই কিন্তু আমার জানা মতে, আমি একটা ব্যক্তিগত সোর্স থেকে জেনেছি যে ওয়ার্ল্ডে ফাস্টেস্ট গ্রোয়িং, আপনারা কথাটা টার্মটা বুঝেন কিন্তু, একটা হচ্ছে টপ 10 এর মধ্যে না, ফাস্টেস্ট গ্রোয়িং মানে যেগুলো খুব স্পিডে গ্রো হচ্ছে, এমন টপ 10টি কোম্পানির মধ্যে কিন্তু আমরা আছি। খুব স্পিডে গ্রো হচ্ছে, কারণ আমাদের স্পিড কিন্তু আসলেই কিন্তু স্পিড খুব ক্রেজি, এবং এই স্পিডটাকে ধরে রাখতে পারলে আমাদের একটা আপকামিং ড্রিম আছে, কর্পোরেট ড্রিম। আমাদের একটা এয়ারলাইন্স করার কথা, তাই না? আমরা একটা প্রপোজাল পেয়েছি, কিন্তু অলরেডি প্রপোজাল পেয়েছি যেটা রিভিউতে আছে। রিভিউতে যদি আমাদের ম্যানেজমেন্ট স্যাটিসফাই হয়, আমার বিশ্বাস, আমি পজিটিভলি বলতে পারি, উই আর গোয়িং টু হ্যাভ ভেরি গুড পার্টনারশিপ উইথ দিস এয়ারলাইন্স, বেস্ট এয়ার। এটার সাথে যদি আমাদের পার্টনারশিপ তৈরি হয়, তাহলে আমাদের আরেকটা কর্পোরেট ড্রিম কিন্তু অ্যাচিভ হলো। সেটার উপরে দেখাবো, ক্রিয়েট এক্সাম্পল ইউরসেলফ ফার্স্ট, দেন লিড দি টিম টু ডুপ্লিকেট লিডারশিপ। আপনি যা করবেন এটা যেন বাকিরা ফলো করে, এইটা আপনি আগে শিখাবেন। তাহলে আমার কাজ কি? আপনার কাজ হচ্ছে মার্কেট তৈরি করা। এই মার্কেট তৈরি করার জন্য আপনাকে আমি 5টা রুলস ফলো করতে বলবো। অ্যাপ্লাই করবেন। কি অ্যাপ্লাই করবেন? অ্যাপ্লাই 5 রুলস ইন ডেস্টিনিজ নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস টু বিকাম সাকসেসফুল। 5টা রুল পিএইচডি হিসেবে আপনি অ্যাপ্লাই করেন, তাহলে আপনি
এই অবস্থান থেকে ডায়মন্ড হওয়া আপনার জন্য খুবই সহজ, এবং আপনি এটা হতে পারবেন। এবং সেটা আমাদের এই কর্পোরেট ড্রিমগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এই যে ওইটা কিন্তু পার্ট অফ আপনার ড্রিম। আমাদের ড্রিমগুলো আপনার ড্রিমের কিন্তু একটা অংশ। প্রথম কাজটা কি? ইউজ 100 পিবি উইকলি। 100 পিবি শুধু কিনে বিক্রি করে দিলে হবে না, আমি এটা কিন্তু ইউজ বলছি। আপনি চাইলে 100 পয়েন্টের প্রোডাক্ট সপ্তাহে আপনার ফ্যামিলিতে ইউজ করা খুব সহজ। আপনি যদি ব্যক্তিগতভাবে অ্যানালাইজ চান আমি দিতে পারবো। ইউজ প্রোডাক্ট ইউরসেলফ ফার্স্ট 100 পিবি এভরি উইক অ্যান্ড বি অ্যান এক্সাম্পল, যাতে আপনি বলতে পারেন যে দেখো, আপনার ডাউনলাইনকে বলতে পারেন যে তুমি 25 পয়েন্ট করবা, এটা আমাকে জানতে চাইছো কিভাবে, আমি তো 100 পয়েন্ট করি। যখন আপনি 100 পয়েন্ট করেন, এটা এক্সাম্পল দিবেন, তখন কিন্তু আপনার সিলভার, আপনার গোল্ড, আপনার প্লাটিনাম কিন্তু 25 পয়েন্ট। আর আপনি জানেন এই পয়েন্টগুলো একসময় আপনাকে সাইকেল কোয়ালিফাই করার জন্য হেল্প করবে। এগুলো সব কিন্তু হিট করবে এই অ্যাক্সেস পয়েন্টগুলো, যে যার অবস্থান থেকে কিনবে। আপনি মনে করেন 100 পয়েন্ট কিনছেন, আপনার পয়েন্টটা আপনার আপলাইনকে হিট করতেছে, ডায়মন্ডকে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আপনার 100 পয়েন্ট কেনার জন্য আপনার 50 জন যদি ডাউনলাইনে যদি 25 পয়েন্ট করে কিনে, তাহলে কিন্তু 2 বার 500 পয়েন্ট হয়েই যাচ্ছে মিনিমাম। এবং প্রত্যেকেই কাজ করার আগে তাদেরকে ইনসিস্ট করবেন যে ট্রেনিং নেওয়াটা, এটা হচ্ছে দ্বিতীয় কাজ, এই সেকেন্ড রুল। প্রথম হচ্ছে কি পয়েন্ট ব্যবহার করা, সেকেন্ড রুল হচ্ছে ডু নট স্টার্ট স্পন্সারিং আনলেস ইউ আন্ডারস্ট্যান্ড দি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। এবং ডু নট স্টার্ট, এই কথাটাকে আমি খুব রেড মার্ক করছি অ্যাটেনশন আনার জন্য। কাউকে শুরু করতে দেওয়া যাবে না এমএলএম বিজনেস যদি সে ব্যবসাটা না বুঝে স্পন্সর করা। এখন কারণ কি, একজন লোক না বুঝা ঢুকছে, ঠিক আছে, এটা বড় অপরাধ করে নাই, কিন্তু বড় অপরাধ করবে সে যদি না বুঝা কাউকে জয়েন করায়। এটা কিন্তু একটা বড় অপরাধ। নিজে না বুঝা জয়েন করছে এটা অপরাধ না, কিন্তু সে ঢুকছে শিখবে, বাট সে আরেকজনকে কেন জয়েন করাচ্ছে? সুতরাং স্পন্সরিং ইজ প্রহিবিটেড, নিষিদ্ধ, যদি সে ব্যবসাটা ট্রেডিং না করে। আর ট্রেডিং করার মূল উদ্দেশ্য কি? ব্যবসাটা বুঝে নেয়া। এখন থেকে এই জিনিসগুলো আপনারা শিখাবেন ডাউনলাইনকে, যে ডু নট স্টার্ট স্পন্সরিং আনলেস ইউ আন্ডারস্ট্যান্ড দি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। যে বলে তাহলে আমি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস বোঝার জন্য কি করতে হবে? ট্রেনিং নাও। ট্রেনিং ছাড়া কোনো কথা নাই। প্রেসক্রিপশন হচ্ছে ডাক্তারের মতো, আপনার কাছে যখনই কেউ আসবে প্রথম প্রেসক্রিপশন হচ্ছে যে ট্রেনিং করে আসো। ট্রেনিং করে আসলে আমি তোমাকে স্পন্সর করতে দেবো। এর আগে স্পন্সর কে করবে? আপনি করেন, অসুবিধা নেই। আপনি বলেন ডাউনলাইনকে বলেন এক কাজ করো, তুমি আমার কাছে লিস্ট দিয়ে যাও, তোমার যদি গেস্ট যদি মনেই করো যে এগুলো এখন জয়েন না করলে অন্যদিকে চলে যাও, ফাইন, আমি তারা জয়েন করাবো তোমার নিচে। ইউ ডোন্ট টাচ দেম, ডোন্ট টক টু দেম, ডোন্ট ইভেন ট্রাই টু এক্সপ্লেন দেম হোয়াট ইজ দিস বিজনেস অ্যাবাউট। কিন্তু নিজে করতে হবে ট্রেনিং, এটা হলো সেকেন্ড রুল। থার্ড রুল হচ্ছে প্রত্যেক পিএইচডি শুড টেক আইআরডিসি স্টক। ডায়মন্ড হতে চান তো, নাহলে কিন্তু ভুল হবে, আমি বলে দিচ্ছি। আমি যে রুলসগুলো বলতেছি একটাও মিস করেন না, তাহলে ডায়মন্ড হওয়ার স্বপ্ন ভুলে যান। এখন আইআরডিসি স্টক কিভাবে নেবেন, সেটা যদি জটিলতা থাকে সরাসরি আমি কাস্টমার সার্ভিস দেবো, যান আমার সাথে যোগাযোগ করবেন পিএইচডিরা। কারণ আমি জানি অনেক সময় আপনাদেরকে সার্ভিস দিতে গিয়ে আমাদের যারা আছেন তারা হয়তো বুঝাইতে পারেন না, বা আপনারা বুঝাইতে পারতেছেন না, ফাইন, যেখানে দেখবেন অবস্থাগুলো আছে গিভ মি ওয়ান ফোন কল যে আমি আইআরডিসি নেবো, আমাকে ব্যবস্থা করে দেন। কারণ কি, কিপ আইআরডিসি স্টক টু সাপোর্ট ইউর ক্লায়েন্ট, ডোন্ট মিস ইট। এটা মিস করলে কিন্তু আপনার ডায়মন্ডশিপ ভুল হবে। ডায়মন্ড হওয়াটা ভেরি টাফ হয়ে যাবে, আমি বলে দিলাম। কারণ ভলিউমের উপরে কিন্তু আপনি ডায়মন্ড হবেন। এখন আইআরডিসি আপনি জানেন যে আপনারা কতজন আছেন এখানে পিএইচডি? কতজন? 935। আচ্ছা, 935 জন পিএইচডির ফরজ কাজ ছিল আইআরডিসি হওয়া, কিন্তু আইআরডিসি কিন্তু আছে 2 জন। এবং মজার ব্যাপার হচ্ছে 2 জনই নন পিএইচডি। 2 জন ব্যক্তি যারা পিএইচডি নন তারা আইআরডিসি নিছে, আর আপনারা কেউ নেন নাই। চিন্তা করে দেখেন তো আপনাদেরকে কি বলা যায়? একটি পিএইচডি একটা আইআরডিসি নেয়নি, আর ওনারা স্বপ্ন দেখতেছেন ওনারা হবেন, ডায়মন্ড হবেন। এটা কিন্তু রুল নাম্বার 3। যদি আপনি হতে চান ডুপ্লিকেট, রুল নাম্বার হলো 4। আপনি যা করতেছেন এটা কিন্তু ডাউনলাইনকে শিখান। ট্রেন দেম, টিচ দেম হাউ টু টিচ আদার্স অ্যান্ড সো অন। তাদেরকে শিখান, তাদেরকে এইভাবে শিখান যে তারা কিভাবে আরেকজনকে শিখাবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট কিন্তু আপনার ডায়মন্ড হওয়ার জন্য। কারণ আপনি সারাক্ষণ, এখন যে আপনি এই মুহূর্তে যে কক্সবাজার আছেন, যদি আপনি ডুপ্লিকেট না করেন সারা বাংলাদেশে আপনার ব্যবসা বন্ধ হয়ে যাবে। আপনার এখানে থাকা অবস্থায় বাংলাদেশের ব্যবসা যেন বন্ধ না হয়, এটাকে নিশ্চিত করার জন্য কিন্তু আপনাকে রুল নাম্বার 4 ফলো করতে হবে।
সো আমি আবারও বলতেছি, ট্রেন দ্যাম, টিচ দ্যাম হাউ টু টিচ আদার্স অ্যান্ড সো অন। কিভাবে আরেকজনকে শিখাবে এবং সে এটা করে যাবে। আর এটা হচ্ছে গোল্ডেন রুল অফ MLM, গোল্ডেন রুল আমি বলি, নেভার নেভার কুইট। নেভার কুইট বিকজ কুইটার নেভার উইন্স অ্যান্ড উইনার নেভার কুইটস। যে কুইট করে সে কোনোদিন উইন করতে পারে না, আর যে উইন করে সে কখনো ছাড়ে না। তো আপনি বলবেন আমাদেরকে বলতেছেন কেন? পিএইচডি অবস্থায় এসে যদি আমি দেখি কেউ ট্রেডিশনাল ব্যবসা শুরু করছে, কেউ রিয়েল এস্টেট শুরু করছে, কেউ ক্লাব শুরু করছে, কেউ সিনেমা শুরু করছে, কেউ নাটক বানাইতেছে, তখন আমি নিজেরই জিজ্ঞাসা করি আসলে আমি কি শিখেলাম তাহলে এতদিন? এই যে আপনি একটা জায়গাতে চলে গেছেন না, এটার নামে কিন্তু কুইট। এ লিডার শুড ক্যারি দিস ভ্যালুজ, দ্যাট আই কল হিম লিডার। লিডারশিপ ট্রেনিং নিয়ে মঞ্চে আসছেন আজকের প্রধান অতিথি, ডেস্টিনি গ্রুপের সম্মানিত প্রেসিডেন্ট, সাবেক সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ, বীর প্রতীক, অবসরপ্রাপ্ত। লিডারশিপ এমন একটা বিষয় যে বিষয়ের উপরে যুগ যুগ ধরে, হাজার বছর ধরে কোটি কোটি বই লেখা হয়েছে, কোটি কোটি আর্টিকেল লেখা হয়েছে। এমনকি আমি এখানে জানি, এখানে অনেকে আছেন যারা যাদের জীবনে কয়েকশো ধরনের বই পড়েছেন এই লিডারশিপ নিয়েই। তো কাজে এইখানে আমার মনে হয় না কেউ বলতে পারবে দি ডেফিনিশন যে এইটাই হলো লিডারশিপের একমাত্র সিঁড়ি। তো সেখানে আমি আজকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আমি কিছু বিষয় নিয়ে চিন্তা করেছি। আপনারা যদি আমাকে মনে করেন যে আমি সফলতার একটা পর্যায়ে পৌঁছে গেছি, আমি কিভাবে গিয়েছি সেই জিনিসগুলো চিন্তা করে আমি আজকের এই বক্তব্যটি সাজিয়েছি। তো সেখান থেকে আপনারা যদি উপকৃত হন, ডেফিনেটলি আমি মনে করব যে আমার পরিশ্রম সার্থক হয়েছে। প্রথমে আমি ডেফিনিশনটা বলতে পারবো। ডেফিনিশন দেওয়ার জন্য আমি আপনাদের সামনে তিনটি মডেল উপস্থাপন করব। তিনটি মডেলের মধ্যে প্রথম যে মডেলটি সেটা বলছে এইভাবে, এক নম্বর মডেলে, লিডারশিপ ইজ অ্যাবাউট লিসনিং অ্যান্ড ইন্টারেক্টিং উইথ দোজ অ্যারাউন্ড ইউ অ্যান্ড নোয়িং হাউ টু ইউজ ইউর স্কিলস and equipment to benefit others. It is about conducting an examination of a problem careful enough to understand the central core of that problem and knowing how to arrive at a truly effective solution. Tarpore sentence ta khub important. It is a willingness to reach out and collaborate freely with others on an issue of common interest, no matter how daunting. I would like to illustrate this with a parable. এখানে কি প্রাক্তন নেভির কেউ আছে? প্রাক্তন নেভির কোন সদস্য? আচ্ছা, 2-3 জন আছে। Take it lightly, okay? One dark night, the lookout of a large battleship noticed a converging light of the starboard bow, so he reports to his commander, who signals approaching from the east, and note we are on a collision course. Suggest you adjust your course by 20 degrees. মানে লুকআউট ম্যান যে শিপের উপরে থাকে, সাধারণত তার দায়িত্ব হচ্ছে চারিদিকে পরিষ্কার রেখে শিপ যখন চলতে থাকে, সে হঠাৎ কমান্ডারকে বলল যে আমরা সামনে আর একটা শিপ দেখতে পাচ্ছি, প্রবাবলি উই আর অন এ কলিউশন কোর্স। তো কমান্ডার ইমিডিয়েটলি ওই শিপকে মেসেজ দিল যে আমরা ইস্ট থেকে অ্যাপ্রোচ করতেছি, মনে হচ্ছে আমরা কলিউশন করতে যাচ্ছি, কাজে তুমি তোমার 20 ডিগ্রি কোর্স চেঞ্জ করো। উল্টো দিক থেকে বলল, দি র্যান্ডম ফ্ল্যাশিং অ্যাহেড দেন টার্নড ইনটু দ্য ফলোইং রিপ্লাই। যে র্যান্ডম মানে ফ্ল্যাশিং করে দেখেছে এরকম করে শিপের লাইট, তো অন্যদিকে যে র্যান্ডম ফ্ল্যাশিং করতেছে সে ফ্ল্যাশিং লাইট উত্তর দিচ্ছে, সাজেস্ট ইউ অল্টার ইউর কোর্স বাই 20 ডিগ্রিজ। মানে সে বলতেছে তুমি তোমারটা কোর্স চেঞ্জ করো, 20 ডিগ্রিজ চেঞ্জ করে চলে যাও। নাও দিস startled the commander, who was used to giving orders, not receiving them. But he kept his cool and flashback, this is a battleship. Suggest you alter your course by 20 degrees.
এখন যিনি এই উত্তরটা পেলেন উনি তো কমান্ডার মানুষ, উনি হুকুম দিয়ে অভ্যস্ত, নিয়ে অভ্যস্ত না। তো কাজেই একটু রাগান্বিত হলেন, কিন্তু একটু শান্ত করে আবার বলল যে দিস ইজ এ ব্যাটলশিপ, সো ইউ বেটার চেঞ্জ ইউর কোর্স করে আবার উত্তর দিলেন। বাট again the answer was not acquiescent. Instead it was merely a repeat of the original response. Suggest you alter your course by 20 degrees. এরপরেও ওই একই উত্তর আসছে যে suggest you alter your course by 20 degrees. At this point the naval commander had enough. He intensified both his candle power and the speed of his message, which was, now I read, I quote, "I'm an admiral. This is my flagship. Alter your course." মানে সে একবার জোর করে বলল, I am the admiral and commanding large fleet of ships, and this is the flagship. You better change your course. The response was at the same time, Major the same coolly বলতেছে, I am the lighthouse. কথাটা বুঝতে পেরেছেন? So commander did not realize the responding person was a lighthouse, so he kept on insisting. So আমাদের প্রথম কথা হচ্ছে, আমি আবার ওই সেন্টেন্সটা পুরো করব, it is a willingness to reach out and collaborate freely with others on an issue of common interest, no matter how daunting it is. Second model. Leadership is a process by which a person influences others to accomplish the mission and directs the organization in a way that makes it more cohesive and coherent. Give you the authority to accomplish certain tasks and objectives in the organization. But this power does not give you the authority of leadership. It makes you simply a boss, which is very common word in the destiny. Everybody is a boss. Leadership differs in that it makes the followers want to achieve high goals rather than they simply bossing people around. The leadership power comes from the position that you enjoy. Say, if I am a president of the company, I have certain authority automatically because I am the president. If somebody is the chairman, automatically there is some power in the chairman. So even if he has not proven to be the leader, still that position gives him the authority. Then the expertise is the knowledge. That is the power. The respect or affection. And within the organization, if we love each other, if we respect each other, that itself also gives you an authority of leadership. The ability to recognize. That means, say for example, under me, যদি 10 জন লোক থাকে তাদের যদি আমি রিকগনিশন দিতে না পারি, whether it is in terms of pay, in terms of a appreciation letter, in terms of giving reward, in terms of giving him national medal, all sorts of things. If you don't have that ability to recognize, তাহলে হবে না. The ability to recognize itself gives you an authority of leadership. And last, not the least, he has to know that you also have the authority to punish. Third model. The ability to influence and develop individuals and teams, individual and team both, to achieve goals that contribute to a worthwhile purpose, creates change, often dramatic changes, and helps the organization adapt to a changing environment, and ability to lead flows from individual beliefs, values, and character. The certain characters are so strong. Say, you see the photograph, Adolf Hitler. He was so strong and he carried forward, whether it's good or bad or ill, he doesn't care. He said, that is what I want, and he carried his nation. And he created a change in the whole of the world. Bin Laden, whether he's wrong or right, that is altogether different. But he carried forward his will. So that is what it is. Creates change, often dramatic change,
and helps the organization adapt to a changing environment. And his leadership ability comes from his beliefs, his values, and his character. So if you see the all three divergent, one is very cooperative, one is very dictative, and other one doesn't care anything. What he believes, that's one. So all three of them has made some changes in the world. Now, whatever form of the leadership, আমাদের function থেকে, what do we do as a leader? The first function is direction setting. The very sense of leadership is that you have to have a vision. আমি দেখেছি আমিন ভাই প্রায়ই বলেন স্বপ্ন দেখা. You have to look ahead. You have to think. If you are a leader, you have to have the vision. If you don't have a vision, you don't have a leader. Your thinking skill is considered directional skills because they set the direction for your organization. আমি যে চিন্তা করতে পারি আমার সেই চিন্তাটাই আমার অর্গানাইজেশনের জন্য কাজের গতি হয়ে দাঁড়াবে. They provide vision, purpose and goal definition. You find vision by reaching for any available reason to change, to grow and to improve something and make it always better. যেখানেই যাই না কেন আমাকে কিছু না কিছু খুঁজে বের করতে হবে যে যেখানে দুর্বল পয়েন্ট আছে সেখানে আমি ইনপুট দিতে পারবো এবং ওইটাকে আমি ইমপ্রুভ করে আরো বেটার করতে পারবো. নেক্সট কাজ, ডাইরেকশন দেওয়ার পরে কি হলো? অ্যালাইন্স পিপলস অ্যান্ড দ্য সিস্টেম. কারণ আমি যে চিন্তাটা করলাম, যে গোলটা সেট করলাম, এই গোলটা অ্যাচিভ করবে কারা? আমার কিছু আন্ডার কমান্ড থাকবে তো নাকি? তো তাদেরকে কি করতে হবে? Communicates the vision and strategies through words and deeds to that relevant people understand and accept the direction. আমি যে চিন্তাটা করলাম, যে স্বপ্নটা দেখলাম, এটাকে কমিউনিকেট করে নিচে নিয়ে যেতে হবে. কমিউনিকেট করার জন্য দুইটা হতে পারে, একটা হচ্ছে থ্রু ওয়ার্ডস কথায়, আর একটা হচ্ছে থ্রু ডিডস. ক্রিয়েটিং ভিশন ইজ নট এনাফ. আমি শুধু চিন্তাই করলাম, এখানে শেষ করে দিলাম হবে? ভিশন মাস্ট বি আন্ডারস্টুড বাই পিপল. আমার ভিশনটা বাকি লোকজনকে বুঝতে হবে. হু হ্যাভ টু অ্যাকমপ্লিশ দ্যাট? গ্রেটেস্ট মিলিটারি ফিলোসফার ইন দ্য আর্টস ইজ দ্য চাইনিজ পার্সন নোন এজ সান জু. 2500 বছর আগে, 2500 বছর আগে বলেছিল, ইফ ওয়ার্ডস অফ কমান্ডস আর নট ক্লিয়ার অ্যান্ড ডিস্টিংক্ট, ইফ অর্ডার্স আর নট থরলি আন্ডারস্টুড, দেন দ্য জেনারেল ইজ টু বি ব্লেমড. এখন ভিশনটা যদি কেউ বুঝলো না, কেউ কাজ করলো না, এবং এটা সময় মতো যার কাছে যাওয়া তার কাছে গিয়ে পৌঁছালো না, তাহলে হু ইজ টু বি ব্লেম? দ্য জেনারেল, বিকজ হি ইজ দি থিঙ্কার, হি ইজ দ্য অরিজিনেটর. তাহলে আমাদের সেকেন্ড কাজ হচ্ছে কমিউনিকেশন. থার্ড কাজটা কি? মোটিভেটস অ্যান্ড ইন্সপায়ার্স, এনার্জাইজিং ইন্ডিভিজুয়াল সো দ্যাট দে অ্যাচিভ দ্য ভিশন despite constraints and difficulties. Management and leadership. এখানে আমি একটা সেন্টেন্স ইউজ করেছি, ম্যানেজার্স আর পিপল হু ডু থিংস রাইট অ্যান্ড লিডার্স আর পিপল হু ডু রাইট থিংস. ডিফারেন্সটা কি? ম্যানেজমেন্ট হচ্ছে একটা সায়েন্স, একটা বিজ্ঞান, ক্যালকুলেশন, মানুষ, সম্পত্তি, রিসোর্স সব ঠিক আছে কিনা কম্পিউটার বসে ফিটান দিলাম, দিস ইজ দ্য আনসার, ইউ গো. দ্যাট ইজ দ্য ম্যানেজমেন্ট. তো যার জন্য ম্যানেজার্স অলওয়েজ ডু থিংস ইন এ ক্যালকুলেটিভ ওয়ে, বাট whereas লিডার্স আর পিপল হু ডু দ্য রাইট থিংস. ওরা যেটা ভালো মনে করবে সে কাজটা করবে. ইটস নট এ ক্যালকুলেশন, ইট ইজ দি মাইন্ড হিয়ার, ইট ইজ দি brain here. If the leader thinks that I'm doing the right thing, you don't sit down with the calculator, you don't sit down with the pen and pencil. Your intuition says you are doing right things, go ahead. So that's the change. এখন all leaders are not managers. In fact, most of the leaders are not good managers. That's why they need the assistant to say whether it can be done or not. And not all managers are also leaders. But if you combine the leaders and managers, then you will find
the good managers and the good leaders makes the best combination. আমাদের লিডারশিপের জন্য আমাদের কিছু ব্যক্তিগত ট্রেড লাগবে। সেই ট্রেডগুলি কি? আমি জানি all of you have practiced it, সকলেই আপনারা এগুলি প্র্যাকটিস করেছেন, বাট তারপরেও এটা যেহেতু বেসিক, এটা ছাড়া লিডার হওয়া যাবে না, সেজন্য আমি কিছুটা রিপিট করব। যাক, I don't think I need an explanation. The first one is honesty and integrity. This is the topmost requirement of a leader. Student leader হোক, লেবার লিডার হোক, পলিটিক্যাল লিডার হোক, স্পিরিচুয়াল লিডার হোক, organizational leader হোক, without the honesty and integrity it will be extremely difficult যে কেউ লিডার হতে পারবে। Then comes his intelligence. একজন বুদ্ধিমান ব্যক্তি নেতৃত্ব দিতে পারে, একজন বোকা ব্যক্তি নেতৃত্ব দিতে পারবে? সেলফ কনফিডেন্স, নিজের উপর আস্থা থাকতে হবে। একজন যে ব্যক্তি সবসময় পরের উপর নির্ভরশীল, সে কোনোদিন নেতৃত্ব দিতে পারে না। এখানে চারটা জিনিস আমাদের প্রয়োজন। একটা হচ্ছে ফলোয়ার, যে ফলো করবে। দ্বিতীয় হচ্ছে লিডার, লিডার থাকতে হবে। আর ফলোয়ার ছাড়া লিডার হবে না, লিডার ছাড়া ফলোয়ার হবে না। এবং তৃতীয় যেটা, সেটা হচ্ছে কমিউনিকেশন, যোগাযোগ থাকতে হবে। এবং যোগাযোগের পরে যেটা, সেটা হচ্ছে একটা পরিস্থিতি থাকতে হবে। এই চারটা জিনিসের কম্বিনেশনে কিন্তু লিডারশিপ হবে। এই চারটার কোনোটাই অ্যাবসেন্ট থাকলে আর লিডারশিপ আসবে না। আই এম শিওর with all this we can think about changing ourselves to a different environment, different scenario, এবং taking over the future one. আমি কি গোল নেব, সেই গোলটা কিভাবে কমিউনিকেট করব, এবং ওই গোলটা অ্যাচিভ করার জন্য কিভাবে কমিউনিকেট করব। লাস্ট আমি একটা কথা বলি, স্ট্রাকচারাল লিডার যাদের কথা আমরা বলছি, আমরা সবাই স্ট্রাকচারের মধ্যে আছি একটা অর্গানাইজেশন। স্ট্রাকচারাল লিডার্স আর নট বর্ন, স্ট্রাকচারাল লিডার্স আর মেড। Good leaders are not born, good leaders are made. এখন আমরা যারা এই পর্যায়ে এসেছি, we have all proved out to be good leaders. Now we have to improve ourselves further. এবং আমি এটা বলতে চাই, আজকে এই রুমের মধ্যে যারা আছে, not all of them will become diamonds, but I want to see all of them as crown ambassadors and leading the nation. The destiny has already set goals. 2012 সাল, 2012 সালের মধ্যে 1 কোটি এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে হবে। দিস ইজ দ্য ভিশন, তাই না? 2012 সালের মধ্যে 6 কোটি গাছ লাগাতে হবে। সো দিস ভিশন ইজ দেয়ার, ইউ হ্যাভ টু ইমপ্লিমেন্ট ইট। এবং তখনই ইমপ্লিমেন্টেশন হবে যখন লিডারশিপ এবং আপনাদের মধ্যে ট্রাস্ট হবে, রিলেশনশিপ থাকবে এবং আন্ডারস্ট্যান্ডিং থাকবে। And last not the least, আপনারা সকলেই মিলে এই লক্ষ্য অর্জনে কমিটেড দ্যাট উই উইল ডু ইট। সুধীমণ্ডলী, এবারে স্বাগত বক্তব্য। আর স্বাগত বক্তব্য নিয়ে এই মুহূর্তে মঞ্চে আসবেন ডেস্টিনি সেলস ট্রেনিং সেন্টারের সম্মানিত সিইও জনাব আশরাফুল আমিন। ডেস্টিনি 2000 লিমিটেড বাংলাদেশের একটা স্বনামধন্য বিপণনকারী প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটি মানুষের স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে দেশের বেকারত্ব দূরীকরণ পাশাপাশি মানুষের মানবিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। আধুনিক বিপণন পদ্ধতি, গুণগত মানসম্পন্ন পণ্য, দক্ষ পরিচালনা পরিষদ, সর্বোপরি ডেস্টিনি 2000 লিমিটেডের 25 লক্ষ ক্রেতা পরিবেশক সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানটি স্বপ্ন দেখছে 2012 সালের মাঝে বাংলাদেশকে বেকারমুক্ত, দারিদ্র্যমুক্ত, সমৃদ্ধ একটি বাংলাদেশে রূপান্তর করবে। আজকের উপস্থিতি এটা প্রমাণ করে ডেস্টিনি 2000 লিমিটেডের পক্ষে এই কাজটি করা সম্ভব। এবং আজকের এই অনুষ্ঠান থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই 2012 সালে অবশ্যই বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত একটি স্বনির্ভর দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। এবারে অনুভূতি প্রকাশ করতে আসবেন এইচএম নজরুল ইসলাম, নতুন পিএইচডি। 2011 সালের মধ্যে ডায়মন্ড হতে চাই, এবং ডায়মন্ড হওয়া বড় কথা না, আমার বড় কথা হচ্ছে দেশকে এগিয়ে নেওয়ার জন্য, দেশের প্রতি মানুষের কমিটমেন্টের জন্য, এবং আমার কোম্পানির লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমার অক্লান্ত পরিশ্রম
যত কিছু বাধা বিঘ্ন আসুক আমি এটাকে প্রাণপণে চেষ্টা করে আমার সেই কোম্পানির লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। মঞ্চে আসছেন সুমনা আক্তার। কোম্পানির প্রতি কোম্পানি এত চমৎকার একটা সুযোগ আনছে যে কারণে আমি আজকে এই অবস্থানে আসতে পারছি। ধন্যবাদ জানাচ্ছি ডেস্টিনি 2000 লিমিটেডকে। এবং আমি আমার টিমের প্রতি কমিটমেন্ট এই কারণে যে 2012 সালে কোম্পানি যে 2012 সালের মধ্যে কোম্পানি যে বেকার মুক্ত ঘোষণা করছে, এখানে আমি নিজেকে একজন সৈনিক হিসেবে মনে করি। মঞ্চে আসছেন খুব অল্প সময়ের জন্য জনাব শামসুল আলম। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সকলের সহযোগীদেরকে, যাদের নিরন্তর পরিশ্রম, যাদের সময়, শ্রম, মেধা সবকিছু বিনিময়ে আমাকে আজকে এই মঞ্চে দাঁড় করিয়েছে। আমি তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে শেষ করতে পারবো না যে আমাকে এই মঞ্চে দাঁড়া করানোর জন্য তারা কতটুকু পরিশ্রম করেছে। আমি আশা করব আমি আজকে এই মঞ্চে দাঁড়িয়েছি, আমার সামনে যারা পিএইচডি বৃন্দ আছেন, আগামী দিনে আপনারা এই মঞ্চে এসে দাঁড়িয়ে কথা বলবেন, আপনাদের অনুভূতি ব্যক্ত করবেন, আপনাদের সফলতার কথা ব্যক্ত করবেন। মঞ্চে আসছেন শাহ আলম, ব্র্যান্ড নিউ ডায়মন্ড এক্সিকিউটিভ। সত্যিকার অর্থে আমি যেমনটা চেয়েছিলাম, যেইরকম একটি জীবন চেয়েছিলাম, আমি আজকে ডেস্টিনি 2000-এ সেই রকম একটি জীবন করছি। শুধুমাত্র যে আমি এখানে ইনকাম করছি বন্ধুরা, আজকে বিষয়টা কিন্তু তা নয়। আজকে যদিও ডায়মন্ড এক্সিকিউটিভ হিসাবে ফিনান্সিয়াল ফ্রিডমটার কথা বারবার আসে, কিন্তু আমি একটি মেসেজ আমি বন্ধুদের সাথে শেয়ার করতে চাই। আমি এখানে সবচেয়ে বেশি যে জিনিসটা ফিল করছি সেটা হলো আমি পৃথিবীর একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, পৃথিবীর একটি শ্রেষ্ঠ শিক্ষালয় আমি পেয়েছি, শ্রেষ্ঠ বিদ্যালয় আমি পেয়েছি, যেটা হলো ডেস্টিনি 2000, যেখানে শুধু আমি অর্থ ইনকাম করছি না, মানুষের মতো মানুষ হওয়ার একটি জায়গা পেয়েছি, যেখানে শিখছি সততা, যেখানে শিখছি নৈতিকতা, যেখানে শিখছি শুধু মানুষের একটি নিজের জীবন নয়, যেখানে পেয়েছি লক্ষ লক্ষ মানুষের জীবন গড়ার একটা কারখানা। হ্যাঁ বন্ধুগণ, এই মুহূর্তে আমরা পরিচয় করে দিচ্ছি ডেস্টিনি 2000 লিমিটেডের একমাত্র ট্রিপল ডায়মন্ড, তিনটি সেন্টারের ডায়মন্ড এক্সিকিউটিভ সিরাজুম মনির। বন্ধুরা, 2012 সালে বাংলাদেশটাকে বেকার মুক্ত করব। মিস্টার রফিকুল আমিন, আমাদের প্রেসিডেন্ট সাহেব, আরো যারা ম্যানেজমেন্টে রয়েছেন, আমি এভাবেই বলতে চাই যে ট্রিপল ডায়মন্ড হয়েছি। আপনার সন্তানরা, সৈনিকরা এই যে এখানে বসে আছে, সবাই ডায়মন্ড হবে। আমাদের প্রতি আপনি এভাবে আস্থা রাখতে পারেন, আমরা এভাবে বলতে পারি, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, ভয় নাই রফিকুল আমিন। আমরা এই বাংলাদেশটাকে করতে জানি, বেকার মুক্ত করতে জানি এবং করতে পারবো বন্ধুরা। এবারে দৈনিক ডেস্টিনির সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব রফিকুল ইসলাম সরকার। স্বপ্নের বাস্তবায়ন করাই জীবন, শ্রম দিয়ে পিএইচডি হওয়াই জীবন, কষ্ট করে ডায়মন্ড পাওয়াই জীবন। আমরা প্রত্যেকেই বন্ধুগণ প্রত্যেকেই হতে পারি, কারণ এই দেশটাকে বড় করতে হবে। মানুষ যদি বড় না হয় দেশ বড় হয় না। দেশ যদি গড়তে চাও মানুষ গড়ো আগে, নইলে দেশ যাবে জঞ্জালের ভাগে। আবর্জনা, এই যদি আবর্জনা সরাতে হয়, দেশকে যদি কলঙ্ক কালিমা মুক্ত করতে হয়, তাহলে অবশ্যই মানুষকে পিএইচডি হতে হবে, ডায়মন্ড হতে হবে, এটা হতেই হবে। এবং আমার ক্ষেত্রে আমার মনে হয় আমি তো হবই, এটা তো নিশ্চিত ইনশাল্লাহ। যেদিন আমি এখানে যুক্ত হয়েছি সেদিন আমি বুঝেছি যে আমার পক্ষে সর্বোচ্চ অবস্থানে যাওয়া সম্ভব, শুধু একটু সময় লাগবে, নিশ্চিতভাবে সময় লাগবে, কিন্তু আমি অতিক্রম করেছি, প্রত্যেকের পক্ষে সম্ভব। পরিচালক প্রশাসন ডেস্টিনি 2000 লিমিটেড জনাব মেজর সাকিবুজ্জামান খান। আমরা অনেক সময় আসতেছে আমাদের কাছে যে পুরাতন সেন্টার দিয়ে একজন নতুন গেস্টকে জয়েন করানো হচ্ছে, এটা করা যাবে না। শুধু একটা ক্ষেত্রে করা যাবে, যখন ওই সেন্টারে নিজে যদি কোনো রকম গেস্ট জয়েন না করে থাকে, মানে কোনো কাজ যদি না হয়ে থাকে, অ্যাবসলিউটলি একটা আলাদা সেন্টার আছে, সেই ক্ষেত্রে শুধু দেওয়া যাবে। এবার বুঝে গেছে? আচ্ছা, আগে যেরকম ক্রস লাইনের সেন্টার খোলা, সবচেয়ে আগে আমাদের নিয়ম ছিল যে 1 সাইকেল হলে ক্রস লাইনের সেন্টার খুলতে পারবে। তারপরে সেটাকে আমরা প্রজ্ঞাপনের মাধ্যমে চেঞ্জ করছি যে 3 সাইকেল হলে ক্রস লাইনে খোলা যাবে। এখন লেটেস্ট হচ্ছে প্রজ্ঞাপন, আপনারা অনেকে দেখছেন হয়তো, এক্সিকিউটিভ না হলে
ক্রস লাইনের সেন্টার খোলা যাবে না। বিশিষ্ট কৃষি ও পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ডক্টর এম ফজলে আলী। প্রফেসর ডক্টর এম ফজলে আলী, আমাদের যে পরিমাণ জনসংখ্যা আমরা 15 কোটি বর্তমানে, আমাদের জমি দিন দিন যত জনসংখ্যা বাড়ছে জমি কমে যাচ্ছে বিভিন্ন কারণে। সুতরাং যত বেশি মানুষ বাড়ছে তত তাদেরকে তো খাওয়াতে হবে, অর্থাৎ উৎপাদন বাড়াতে হবে। সেই উৎপাদন বৃদ্ধি করার জন্য ডেস্টিনি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইতিমধ্যে এগিয়ে এসেছে এদেশের সাধারণ মানুষের সাথে কৃষকদেরকে সহায়তা করার জন্য। এরকম একটি প্রকল্পে একজন বিশেষজ্ঞ হিসেবে আমি সম্পৃক্ত হতে পেরে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি মনে করি এটা আমাদের জাতীয় দায়িত্ব। প্রকৌশলী শেখ তৌহিদুর রহমান, পরিচালক গবেষণা ও উন্নয়ন, ডেস্টিনি 2000 লিমিটেড। 2010 সালকে আমরা চিহ্নিত করেছি অগ্রগতির বছর হিসেবে, এবং এই 2010 সালে অগ্রগতির অনুকূল পরিবেশ আমরা তৈরি করেছি। 2009 সালে অসংখ্য অগণিত পরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নের পাশাপাশি যুগান্তকারী অনেক পদক্ষেপ আমরা গ্রহণ করে আমাদের প্রতিটি প্রতিষ্ঠানকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে এই অনুকূল পরিবেশ আমরা তৈরি করেছি। 2012 সালের যে লক্ষ্যমাত্রা সেটা যদি আমাদেরকে অর্জন করতে হয় তাহলে 2010 সালে আমাদের অগ্রগতির বছর হিসেবে আমাদের অর্জন করতে হবে অগণিত অগ্রগতি। এবারে পরিচালক ক্রয়, ডেস্টিনি 2000 লিমিটেড, জনাব মেজবাউদ্দিন স্বপন। 2010 হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি, শিল্প এবং বিভিন্ন উন্নয়ন খাতে প্রজেক্টের জন্য এই বছরটাকে আমরা নির্ধারণ করেছি। সো এখানে যারা যারা ডায়মন্ড হবেন, আমরা চিন্তা করেছি যে প্রতি 10 জন ডায়মন্ডদেরকে মিলিয়ে আমরা বড় বড় এক একটা ইন্ডাস্ট্রিতে নিয়ে যাব। যে ইন্ডাস্ট্রির মালিক হবেন ওই ডায়মন্ডরা এবং আমাদের ম্যানেজমেন্ট থেকে থাকবে, এবং জয়েন্টলি আমরা ওই পণ্যটা মার্কেটিং করবে। এবার আপনি বুঝেন যে যদি আমরা এই লন্ড্রি পাউডারে এখানেই যদি যাই, আর আমাদের বর্তমানে 26 লক্ষ ডিস্ট্রিবিউটার, যদি মাসে 1 কেজি গড়েও যায়, যদি উইকলি 1 কেজি গড়েও লাগে, তাহলে কি পরিমাণ বিক্রি হবে। সো সেজন্য আমি প্রত্যেক পিএইচডিদের বলবো যে আপনাদের ডায়মন্ড হওয়া হয়ে গেছে এখন ফরজ, এবং 2010 সালের মধ্যে যারা ডায়মন্ড হবেন তারা তো খুবই লাকি। তবে ভয় নেই, 12 সালের মধ্যে আসলেও সুযোগ থাকবে। সুধীমণ্ডলী, এবারে পরিচালক ক্রয়, ডেস্টিনি 2000 লিমিটেড, জনাব মোহাম্মদ সাইদুর রহমান। ডেস্টিনি নিয়ে আজকে সারা দেশে অনেক কথা, অনেক আলোচনা, অনেক বিষয়। ডেস্টিনি আজকে এখানে আসবে অনেকেই বিশ্বাস করে নাই। আজকে কিন্তু ডেস্টিনিকে নিয়ে কেউ সমালোচনা করে না, হ্যাঁ, খারাপ সমালোচনা করে না, কারণ ডেস্টিনি ওই সমালোচনার ঊর্ধ্বে চলে গেছে। এবং যেই কথাটা সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে যে ডেস্টিনি 2012 সালে এই দেশকে অর্থনৈতিকভাবে মুক্ত করবে, এই দেশকে বেকার মুক্ত করবে। হ্যাঁ, শুরুতে ডেস্টিনির কয়েকজন উদ্যোক্তা পরিচালক এই বিষয়ে, এই আজকের যে অবস্থা, এই অবস্থা নিয়ে কথা বলতো। আজকে কিন্তু ডেস্টিনির 25 লক্ষ লোক একসাথে, এক চিন্তায়, একভাবে স্বপ্ন দেখতেছে, বলতেছে যে 2012 সালে ডেস্টিনি এই দেশকে পরিবর্তন করবে। তো সেই দিনের তুলনায় আজকের এই চিন্তা বাস্তবে রূপ দিতে, এটা বাস্তব হয়ে গেছে, বাস্তবে রূপ দিতে আর সময় লাগবে না। আমি বলবো যে ডেস্টিনি বাংলাদেশকে শুধু অর্থনৈতিক মুক্তি আনবে না, শুধু বেকার মুক্তি আনবে না, ডেস্টিনি তার ডিস্ট্রিবিউটরদের অর্থ উপার্জনের পাশাপাশি সুন্দর মানুষ কিভাবে তৈরি করে সেটা শেখায়। এবারে মঞ্চে আসবেন উপব্যবস্থাপনা পরিচালক, ডেস্টিনি 2000 লিমিটেড, জনাব মোহাম্মদ গফরানুল হক। আমরা এখানে এই পিএইচডি কনফারেন্সের কমিটমেন্ট যে আমরা যা বলেছি যেটা অযৌক্তিক নয়, এবং আমরা সবাই কনভিন্স যে আমরা এটা করতে পারবো। যে 20টি কোম্পানি ডেস্টিনি গ্রুপের তৈরি হয়েছে, ডেস্টিনি 2000 লিমিটেড মাদার কোম্পানি প্ল্যাটফর্ম, যেখানে শুধুমাত্র সেলসশিপ বা মার্কেটিংটাই শুধু আমরা ট্রেনিং দিচ্ছি না, আমরা ডিএসটিসির মাধ্যমে 13-14টি মডিউল, যেখানে মার্কেটিং, ম্যানেজমেন্ট, লিডারশিপ এবং একটি প্রতিষ্ঠান চালানোর মতো যা যা দরকার সেই মডিউলগুলিতে আমরা কভার করে আমরা একটা পূর্ণাঙ্গ মানুষ তৈরি হওয়ার জন্য আমরা ট্রেনিংগুলি পরিচালনা করে আসছি। অতএব
সেটা তৈরি করে সেটা তৈরি হয়েই সেভাবে আমরা নিজেদেরকে তৈরি করেই আমরা সামগ্রিকভাবে 2012 সালের মধ্যে অন্তত মিনিমাম 1 কোটি মানুষকে এই প্ল্যাটফর্মে সম্পৃক্ত করে আমরা বেকারত্ব নিরসনে বিশাল ভূমিকা রাখব। এ পর্যায়ে মঞ্চে আসবেন ব্যবস্থাপনা পরিচালক ডেস্টিনি 2000 লিমিটেড, দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ নেটওয়ার্কার জনাব মোহাম্মদ রফিকুল আমিন। শুধুমাত্র সে 5 লক্ষ লোক যদি আগামী 2 বছর যদি ঠিকমতো কাজ করে তাহলে শুধু কেবল তাদের দ্বারাই 1 কোটিতে নিয়ে যাওয়া সম্ভব। বাকিদের কথা আমি বাদই দিলাম, কারণ পৃথিবীতে আমার জানা মতে দ্বিতীয় কোনো প্রতিষ্ঠান আছে কিনা আমি জানি না যাদের গ্রোয়িং এত ফাস্ট। একসময় আমি জানতাম যে অ্যামওয়ে কর্পোরেশন হচ্ছে MLM কোম্পানি হিসাবে টপ অ্যান্ড ফাস্টেস্ট গ্রোয়িং। পরবর্তীকালে আসছিল অ্যাভন বলে একটা কোম্পানি যারা কসমেটিক্স মার্কেটিং করে, আপনারা হয়তো জানেন নামটা, আভন, AVON। শুনলে খুশি হবেন, এখন এই মুহূর্তে পৃথিবীতে টপ 10টা ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানির মধ্যে কিন্তু আমরা একজন। ফাস্টেস্ট গ্রোয়িং। আমি টপ কোম্পানি দাবি করছি না। টপ কোম্পানি আমাদের চাইতে 100, 150, 500 কোম্পানি পাওয়া যাবে। ফরচুন 500 কোম্পানি সব আমাদের উপরে। আমি বলছি ফাস্টেস্ট গ্রোয়িং, এত গ্রো হচ্ছে। এটা একদিকে যেমন আমাদের জন্য সুসংবাদ, আবার আমাদের জন্য একটু সতর্কবাণী। আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, কেউ যেন অ্যাবিউজ না হয়, কেউ যেন বঞ্চিত না হয়। তাই আমরা সেই বিষয়গুলো খেয়াল রেখেই কিন্তু কাজ করে যাব। সুধীমণ্ডলী, এবারে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ডেস্টিনি গ্রুপের সম্মানিত প্রেসিডেন্ট, সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল M হারুনুর রশিদ, বীর প্রতীক, অবসরপ্রাপ্ত। আমরা জাতির কাছে প্রতিজ্ঞা করেছি যে 2012 সালের মধ্যে আমাদের লক্ষ্য, যেটা একটু আগে রফিকুল আমিন সাহেব বলে গেলেন, যে 1 কোটি লোককে শুধু জয়েন করাবো নয়, ওদের উপার্জনের উপায় করে দিতে হবে। এবং সেটা যদি করতে পারেন তাহলে দেশের চেহারা কি পরিবর্তন হবে সেটাও আপনারা সকলে বুঝতে পারছেন। একজন সফল নেতা যখন জাতির কাছে একটা প্রতিজ্ঞা দেয়, সেই প্রতিজ্ঞা কোনোদিনই বিফল হতে পারে না, পারে কি? তো আপনারা কি সেটাকে সফল করবেন? যাই হোক, আমি শুধু এটা বলবো, আজকের এই সারা দিনের যে আলোচনা, এর মাধ্যমে আপনারা যথেষ্ট উপাদান পেয়েছেন যে আগামী বছরটি আমাদের জন্য কীরকম হওয়া উচিত, কীরকম কর্মময় হওয়া উচিত, এবং সেই কর্মের সফলতা আমাদের আনতেই হবে। এবারে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সমাপনী বক্তব্য নিয়ে আসছেন, মঞ্চে আসছেন আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ হোসাইন। ট্রেনিং থেকে আমরা যে গাইডলাইনটুকু পেয়েছি সেটি নিয়ে যদি আমরা কাজ করি, এই দেশকে 2012 সালে যে ডেস্টিনি ম্যানেজমেন্ট ঘোষণা দিয়েছে, অবশ্যই আমরা সাকসেস হতে পারবো ইনশাল্লাহ। তাই আপনারা যারা পিএইচডি হয়েছেন, এখানে বলেছেন মেজবুদ্দিন স্বপন, অনেকেই বলেছেন, আমরা যারা এখানে পিএইচডিটা কিন্তু হাইলাইট বেশি, ডায়মন্ড, ক্রাউন অ্যাম্বাসেডর, ক্রাউন এক্সিকিউটিভ, এটা এত হাইলাইট না। তাই আমি আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে।